নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীনা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 23তম অংশ। তারপর হাজরা রোডের বাড়িটাকে সরকারি কাজের জন্য নেওয়া হলো। বাড়ি ছেড়ে দিতে হলো। জিনিসপত্র ওর বাড়িতে জমা করে দিয়ে হয়তো মার্চ মাসের কোনো এক সময় ছেলে মেয়ে আর গোটা 2 লোক নিয়ে আমিও কৃষ্ণনগরে একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠলাম। উনি রইলেন কলকাতায় হাসপাতাল ইত্যাদিতে ডিউটি নিয়ে। ওই আমার বাংলোর ছোট শহরের প্রথম অভিজ্ঞতা। এখন মনে হয় মন্দ ছিল না শহরটি। চুপচাপ শান্তশিষ্ট শহরটি হঠাৎ অভাবিত সংখ্যায় কলকাতাবাসীর আগমনে চঞ্চল। ঘর বাড়ি গোয়াল শেড সব ভাড়া হয়ে গেল। মাথার ওপর একটা ছাদ পেলেই লোকে খুশি। কলকাতায় বোমা পড়বে, সবার মনে এই ভয়। চুরি চামারিও অসম্ভব বেড়ে গেল। স্থানীয় অধিবাসীরা বেশ বিরক্ত। আমরা স্টেশনের বেশ কাছেই একটা একতলা বাড়ির আধখানা পেয়েছিলাম। কিছু ভারী ভারী সেকেলে তক্তপোষ ছিল ওই বাড়িতে। তাদের গায়েতে গুপ্ত খোপটোপ ছিল। বাড়ির মালিক গোপাল ঘোষকে বড় ভালো লাগতো। তার স্ত্রীটি মাটির মানুষ, জীবন কেটেছে বার্মায়, তাই সাধারণ বাঙালি ছোট শহরের বাসিন্দাদের চেয়ে একটু উদারদৃষ্টি। বর্মার গল্প বলতেন। সেখানে তার ভাইয়ের পরিবার থেকে গেছিল। যুদ্ধের হাঙ্গামা বাধতেই বিধবা ভাই বউ আর তার মেয়েটি প্লেনে জায়গা পেয়ে চলে এসেছিলেন। ছেলেদের সে সময় প্লেনে জায়গা কুলোতো না। তারা 3 জন বড় দলের সঙ্গে হাঁটা পথে আসছিল। তাদের মা বোন নানা রকম বিপদ আশঙ্কা করে কেঁদে কেটে একাকার হতেন। কলকাতার হাঙ্গামা এড়াবার জন্য কৃষ্ণনগরে এসে বুঝলাম যুদ্ধের ঢেউ এখানেই ভাঙছে। পরে অবশ্যই খবর পেয়েছিলাম ছেলেরা সবাই নিরাপদে আছে। হাঁটা পথে যারা এসেছিল আর যারা থেকে গেছিল সবাই। সব জায়গায় খালি যুদ্ধের সর্বনাশের গল্প। কলকাতা নাকি এবার বিধ্বস্ত হয়ে যাবে, আর উঠবে না। জানতাম সব বাজে কথা, তবু বড়ই মুষড়ে পড়তাম। জিনিসপত্রের ভারী সুবিধা ছিল। নদীর মিষ্টি মাছ, গয়লা বাড়ির খাঁটি গাওয়া ঘি, ঘানি থেকে তেল, বাড়িতে দিয়ে যেত সরপরিয়া সরভাজা। কিছু ভালো লাগতো না। 3 মাস ছিলাম, এক লাইনও লিখিনি মনে হচ্ছে। ডিকেন্সের রচনা বলে 24 ঘন্টা নিয়ে গেছিলাম। আগাগোড়া মন দিয়ে পড়তাম। সেগুলো আমার সারা জীবনে পাথেয় হয়ে আছে। ভারী নিঃসঙ্গ বোধ করতাম, যদিও চেনা জানা বন্ধু কেউ কেউ ছিলেন। সুরেন ঠাকুরের বড় জামাই ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় আমার স্বামীর ছাত্র জীবনের বন্ধু। যেমন বুদ্ধিমান তেমনি স্পষ্ট বক্তা। ভারী ভালো লাগতো। ভারী কৌতূহল হতো তার বিষয়ে, কারণ তার মা ছিলেন বিদ্যাসাগরের দৌহিত্রী আর বাবা ছিলেন রামমোহন রায়ের বংশের ছেলে। আবার বিয়ে করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতির মেয়েকে। একরকম বলিষ্ঠতা আর উদারতা আর কোমলে কঠোরে মিশ্রণ ছাড়া। তাই বা কম কিসের? আমার স্বামীর আরও কিছু বন্ধুবান্ধব ছিলেন। আমরা কেউ ছিল না যার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারি। এর মধ্যে হঠাৎ রবীন্দ্রলাল রায় শান্তিপুর থেকে এসে গল্পগুজব ক্যারিকেচার করে বাড়ি মাতিয়ে দিয়ে গেল। আমার ছেলে মেয়ে আর বাড়ির সবাই মুগ্ধ। কেষ্টনগরে দোলতলার মেলা দেখেছিলাম। রাজবাড়ির সামনে দোলের সময় থেকে 1 মাস ধরে ওই মেলা বসে। কত রকম স্থানীয় জিনিস, অপূর্ব সব মাটির পুতুল আর বাংলা শ্রেষ্ঠ মিষ্টান্ন ওইখানে সবাই কিনে নিয়ে যেতে লাগলো। সার্কাস হতো। একদিন মেলার মাঠে একটা বদমাজি উট আমাদের তাড়াও করেছিল। ধরতে পারলে নিশ্চয়ই খেয়েই ফেলতো, অন্তত মুখ দেখে তাই মনে হচ্ছিল। আমরা পালিয়ে বাঁচলাম। তারপর ছেলে মেয়েদের জর্জারি হতে লাগলো। শেষ পর্যন্ত দার্জিলিংয়ে দিদির কাছে যাওয়াই স্থির হলো। আমার সুন্দর জ্যাঠামশাই কেষ্টনগরে বাড়ি হচ্ছিলেন। ওদের কাছে ঘরদোর এবং জিনিসপত্র ছেড়ে আমরা কলকাতা চলে আসলাম। ততদিনে হাজরা রোডে বাসা উঠে গেছে। চৌরঙ্গিতে আমার স্বামীর চেম্বারের অন্য ডাক্তারটি চলে গেছিলেন। আমরা সেই খালি ঘরে উঠলাম। এসেই বুঝলাম কাজটা স্বার্থপরের মতো হলো। মাসে 2-1 বার আমার স্বামী কেষ্টনগরে যেতেন। দার্জিলিংয়ে হয়তো 2 মাসে 1 বার হলেই ঢের। সত্যি কথা বলতে কি, জীবনের ওই 3টি মাস আমি নষ্ট করে ফেলেছিলাম। নিজের মনের অসন্তোষ নিয়ে ডুবে থেকে ভুলেই গেছিলাম এই সেই কৃষ্ণনগর
বাংলা সংস্কৃতির একটি লালন ভূমি, দেখতেও বড় সুন্দর। গোপালবাবু একদিন রাজবাড়ির চারপাশের আমবাগানে মাঝে মাঝে বড় ঘন কালো পুকুর আর বাঁধানো ঘাট দেখে বলেছিলেন, ওইসব হলো সেকালের রাজাদের জামাই বাড়ির ধ্বংসাবশেষ। পুকুরে বড় বড় মাছ ঘাই দেয়, আম শাঁকা ফলের ভারে নুয়ে পড়ে, কিন্তু জামাইরা আর নেই, সব অযত্নে পড়ে আছে। মনে আছে, মনটা ভারী হয়ে উঠল। আমার মাঝে মাঝে ওই রকম হয়, মনটা নিষ্ফলা মরুভূমিতে পরিণত হয়ে যায়। কিছু লিখতে পারি না। লিখতে হলে আমার মনের মুক্তির দরকার হয়। অন্যান্য সাংসারিক ভাবনা চিন্তা ঝেড়ে ফেলার ক্ষমতা বিধাতা খানিকটা দিয়েছেন, কিন্তু সৃষ্টির কাজ করতে যে অনাবিল স্বতঃস্ফূর্ত রসের উৎস দরকার, কৃষ্ণনগরে সে উৎসের মুখ চাপা পড়ে গেছিল বোধহয় বড় বেশি নিজেকে নিয়ে নিবিষ্ট থাকায়।